তো আজকে আমাদের টপিক হচ্ছে সোরিয়াসিস। স্কিন ডিজিজের একটা রোগ সোরিয়াসিস। প্রথমে আমরা এর ডেফিনিশনটা পড়ি। এই যে ক্রনিক, ক্রনিক মানে তো আমরা জানি, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ। ক্রনিক মানে কি? দীর্ঘস্থায়ী। যেমন আছে ক্রনিক রোগ কি কি আছে, যেমন যে রোগটা একবার হইলে সেটা আর সহজে ছাড়ে না, প্লাস হচ্ছে এর জন্য আমৃত্যু ওষুধ খেয়ে যেতে হয়, এগুলাকে আমরা ক্রনিক ডিজিজ বলা হয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ। যেমন আছে কি আছে, এইচটিএল আছে, ডায়াবেটিস মেলাইটাস আছে, অ্যাজমা আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ। তো এরকম একটা রোগ, স্কিনের রোগ হচ্ছে কি? সোরিয়াসিস। তো ইচ এ ক্রনিক নন কন্টাজিনিয়াস, নন কন্টাজিনিয়াস, কন্টাজিনিয়াস মানে কি? স্ক্যাবিস আমরা পড়াইছিলাম, স্ক্যাবিস আইটেমে পড়াইছিলাম। কন্টাজিনিয়াস হচ্ছে একজনের থেকে আরেকজনের ছড়ায়, অর্থাৎ ছোঁয়াছুঁয়ে, যাকে আমরা বাংলায় বলি কি? ছোঁয়াছুঁয়ে রোগ। এটা কি? নন কন্টাজিনিয়াস মানে একজনের থেকে অন্যজনের ছড়ায় না। অটো ইমিউনো ডিজিজ, অটো ইমিউনো ডিজিজ, অটো ইমিউনো বলতে আমাদের স্কিন, কিছু কিছু স্কিন ডেড হয়ে গেলে সেই স্কিনটাকে ভালো স্কিন খেয়ে ফেলে। এটা আমাদের শরীরের একটা প্রক্রিয়া। কিভাবে খাই আমরা এভাবে বুঝতে পারি না, কিন্তু নরমালি আমাদের ভিতরে প্রসেসটা হয় যে ওই ডেড স্কিনটাকে ভালো স্কিন খেয়ে ফেলে। তো এটা কি? অটো ইমিউনো ডিজিজ। এইটা হইলে কি হয়, এই ইমিউনো সিস্টেম, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আমাদের শরীরে যখন আমরা সিবিসি করাই, সিবিসি, সিবিসি করাইলে ডাব্লিউবিসি আছে, করছি আমরা, হোয়াইট ব্লাড সেল। এই ডাব্লিউবিসিটা মূলত আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অ্যান্টিবডি বলি। আমাদের শরীরে দেখবেন কিছু কিছু রোগ হইলে আমাদের ওষুধ খাইতে হয় না, এমনিতেই ভালো হয়ে যায়। যেমন ফ্রুটের এই যে এখানে হয়, আমাদের কি হয়? মাউথ আলসার হয়। মাউথ আলসারে সাধারণত কোনো ওষুধ লাগে না, এটা আমাদের শরীরে 7 দিন পরে এটা এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু আমরা দিয়ে থাকি রোগী সান্ত্বনা অনুযায়ী। তো এই মাউথ আলসারের অ্যান্টিবডিটা শরীর নিজেই তৈরি করে। ওই জায়গাটা কি? ডেড স্কিনটাকে খেয়ে সে ভালো স্কিনে পরিণত হয়। তো এইরকম এটা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। এই স্কিনটা হয় কি, একটু পরে বলতেছি এটা অটো ইমিউনো ডিজিজ কেন নাম হয়েছে। এটা কি করে? ও মনে করে যে ভালো স্কিনটাকেও খারাপ মনে করে, খারাপ মনে করে খেয়ে ফেলে। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢুকে, তখন আমাদের যেমন এই রোগ প্রতিরোধ, দেশের যেমন একটা প্রতিরোধ ব্যবস্থা আছে। ধরেন ইন্ডিয়া থেকে কোনো ইন্ডিয়ান সৈন্য বাংলাদেশে অ্যাটাক করার জন্য আক্রমণ করলো, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের আক্রমণ ঠেকায় কে? বিএসএফ, বাংলাদেশ যেগুলা বর্ডার গার্ডে যারা বিজিবি, এরা প্রথমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আমাদের শরীরেও ঠিক একই সিস্টেম। যখন আমাদের শরীরে কোনো জীবাণু ঢুকবে, শরীর নিজে থেকেই তার রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে। এইটাই হচ্ছে ইমিউনো সিস্টেম। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিরই শরীরে একটা নিজস্ব অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি, অ্যান্টিজেন পড়েছে? শরীরে যেটা নিজে নিজে তৈরি করে সেটাই হচ্ছে কি? অ্যান্টিবডি। নিজে নিজে রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখবেন যে কিছু কিছু ভাইরাস জ্বরে আমাদের অ্যান্টিবায়োটিক দেয় না। কেন অ্যান্টিবায়োটিক দেয় না? কারণ কি? ওটা শরীর নিজে নিজে তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। তো এইটা করে কি, এই অটো ইমিউনো ডিজিজ কেন বলা হয়েছে? এইটা কি করে, আমাদের যে শরীরের ভালো সেলটা আছে সে মনে করে যে এটা বাহিরের কেউ। অর্থাৎ বাংলাদেশের বিজিবি শূন্য মনে করতেছে কি ইন্ডিয়ান শূন্য আসে নাই, বিজিবি মনে করতেছে যে ও ইন্ডিয়ান, ভালোটার কি আর বিজিবি যুদ্ধ করে মারা যাইতেছে। ঠিক সোরিয়াসিসটাও ঠিক এরকমই একটা জিনিস হয়। চিত্রতে যখন পড়াবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কি আমরা এতটুকু বুঝতে পারলাম যে এটা একটা ক্রনিক ডিজিজ, এটা নন কন্টাজিনিয়াস, এটা ছোঁয়াছুঁয়ি রোগ নয়, এটা অটো ইমিউনো ডিজিজ।
এরপর হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক কি কি বৈশিষ্ট্য থাকে বাই পিচেজ মানে এর একটা দাগ থাকবে অফ অ্যাবনরমাল স্কিন যেটা স্কিনের উপরে অবস্থিত হবে become scaling and inflamed most often on the scalp এটা কোথায় কোথায় হয় এটা সাধারণত মাথায় হয় অর্থাৎ শরীরের বাহির যে অংশগুলো আছে সেগুলাই হয় কিসে কিসে হয় মাথায় স্কাল্পে এরপর হচ্ছে এলবোতে এরকম জয়েন্টে হ্যাঁ অর্থাৎ এরকম ভাবে দাঁড়াইলে আমার শরীরের যে বাহিরের অংশগুলো আছে ঠিক ঠিক সেই জায়গায় অ্যাটাক করে স্কাল্পে হয় এলবোতে হয় নি জয়েন্টে হয় হ্যাঁ দুই হাঁটুতে এরপর হচ্ছে আদার্স পার্ট অফ দা বডি আর কিছু জায়গায় হয় ক্যান বি ইফেক্টেড ট্রাঙ্ক গলায় হতে পারে প্লাম হাতের তালুতে হতে পারে শোল্ডার এন্ড ফোট অর্থাৎ পায়ের যুগলও হতে পারে অর্থাৎ পায়ের পাতা এবং পায়ের উপরের অংশ হতে পারে এবার আমরা একটু দেখি এই এগুলো হচ্ছে সোরিয়াসিস এই পিকচারগুলো একটু দেখি দেখা যায় জি স্যার এই যে স্কাল্প হলে সেটা খুশকির মতো দেখো নি জয়েন্ট হয়েছে হাঁটুতে একটু স্যার স্যার একটু সরে গেলেন ডাউন হয়ে মনিটরটাকে ডাউন দেখা যায় মাথাতে খুশকির মতো মাথাটা দেখাবো সিম্পটমগুলো করাইলে আরো সুন্দর বুঝতে পারবে এই নি জয়েন্টে এটা হচ্ছে অ্যানাসে মলদারে এটা হচ্ছে কানে কপালে স্কাল্পে স্কাল্পে যেটা স্কাল্পে এটা হচ্ছে পায়ের পাতায় হাতে এগুলো সিভিয়ার পর্যায়ে চলে গেল আচ্ছা আপাতত বৈশিষ্ট্য চলে আসছে সিমটম তাহলে সংজ্ঞাটা আরেকবার একটু বলি ইজ এ ক্রনিক নন কন্টাজিনিয়াস অটোইমিউন ডিজিজ এটা একবার হইলে সাধারণত আর ভালো হয় না ঠিক আছে এটাকে সারা জীবনই গ্রহণ করতে হয় কিন্তু আমরা এই ট্রিটমেন্ট এই রোগ সম্পর্কে কেন করতেছি রোগীর সিমটমটা কমানোর জন্য অর্থাৎ রোগীর যে চুলকানি হবে জ্বালাপোড়া হবে ব্যথা হবে হ্যাঁ এগুলা যেন কম থাকে সেক্ষেত্রে এইটা আমরা করতেছি তাহলে কি ইজ এ ক্রনিক নন কন্টাজিনিয়াস অটোইমিউন ডিজিজ ক্যারেক্টারাইজড বাই পিচেজ অর্থাৎ একটা দাগের মতো থাকবে দেখেন এই এরকম একটা দাগ থাকবে অর্থাৎ স্কিন থেকে এটা আলাদা দাগ থাকবে ঠিক আছে স্যার আরেকটা যেটা খেয়ে দাওতের মতো যখন বলে এটা না ওটা তিনি আলাদা ওটা তো গোল সার্কেল থাকবে রিং ওয়ে হ্যাঁ রিং ওয়ে ওটা গোল সার্কেল থাকবে হ্যাঁ কিন্তু এটা গোল সার্কেল হবে না এটা ছড়ানো মানে এটা ছড়ানো থাকবে বা স্কিনে একটা দাগ থাকবে একটা এরিয়া জুড়ে যে হইছে সেটা দেখা যাবে আর শরীরের উপরে হচ্ছে সাদা সাদা হয়ে যাবে সাদা সাদা হতে পারে লাল লালও হতে পারে ক্লিনিক্যাল ফিচার পড়া ওটা এটা কি অ্যাবনরমাল স্কিন অর্থাৎ স্কিনটাকে আমি দূরে থেকে দেখলেই মনে হবে যে এটা অ্যাবনরমাল নরমাল স্কিন না স্কেলিং আর ইনফ্লামেটেড ওখানে ইনফ্লামেশন হবে অর্থাৎ ইনফেকশন হবে আর কোথায় কোথায় হয় স্কাল্পে হয় এলবোতে হয় নি জয়েন্টে হয় আদার্স পার্টেও হতে পারে যেমন টাং প্লাম সোট এন্ড ফুটে এরপর আছে সিম্পটম এর রোগ হইলে কি কি লক্ষণ দেখা যাবে ইচিং স্কিন যে এরিয়াতে হবে সেই এরিয়াতে কি হবে চুলকাবে এরপর হচ্ছে ক্র্যাকেড ড্রাই স্কিন সেই স্কিনটা কি ফেটে যাবে হ্যাঁ এটা যদি আমরা জুম করি দেখবেন স্কিনটা এই যে ফেটে গেছে এটা স্কেলিং তেলতেলে ভাব থাকবে কিন্তু তেলতেলে ভাব থাকবে না ক্রেকটেক হবে অর্থাৎ কি ফেটে যাবে স্কিন পেইন অনেক সময় দেখা যায় যে একটু আবার টাইপস আছে যে অনেকগুলো টাইপস আছে এই যে এটাতে আবার পেইন হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস যেটা এটাতে
পেইন হয়, এই যে বিশেষ করে যে এলবোতে নি জয়েন্টে যেগুলো হয় এগুলাতে কি হয়, পেইন হয়। তারপর নীল ইফেক্টেড ক্র্যাকটেড, নীলে হইলে হয় কি যে এরকম ভাবে ফেটে যাবে এবং ছোট ছোট গর্তের মতো হবে। এই কি হবে, ছোট ছোট গর্তের মতো হবে। এরকম হয়। এগুলো তো রস নাহলে মাঝে মাঝে পা খাই অনেক সময় বয়স এরপর হচ্ছে জয়েন্ট পেইন যেটা বললাম আর্থ্রাইটিসে যেটা হয়। তারপর হচ্ছে হোয়াইট এন্ড স্কেলিং, একটা সাদা সাদা দুধের মতো কি করবে, দাগ থাকবে স্কিনের উপরে। প্রত্যেকটাতে কি সাদা সাদা আছে না, এটা সেরে গেছে, সেরে যাওয়ার অবস্থা। আর স্ক্যাল্পে হলে তো এই খুশকির একটা ভাব থাকবে। এই দেখেন প্রত্যেকটাই করে সাদা সাদা, ওই যে বললাম ভালো স্কিনটা খেয়ে ফেলে, প্রত্যেকটাই সাদা সাদা থাকবে। দেখছেন? এরপর হচ্ছে পোর স্লিপ, এবং এই রোগীরা সাধারণত রাতের বেলা ঘুমাতে পারে না। কেন ঘুমাতে পারে না? ইচিং এর কারণে, চুলকায় কারণে তাদের, হ্যাঁ এই আর্থ্রাইটিস যেটা হয় সেটাতে জ্বালা পোড়া হয়। তো এই রোগীরা সাধারণত রাতের বেলা কম ঘুমায়, একটা অস্থিরতা ভাব থাকে। তারপর রেড ইনফ্লামেটেড স্কিন অ্যাম্পিটেড, এবং অনেক সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে সেটা লালচে ভাবও থাকতে পারে। যদি যে সাদা ভাব থাকে বিষয়টা এরকম না, এরকম ভাবে লালচেও থাকতে পারে, যেমন অ্যানাসে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে রোগীর সিমটম। এরপর হচ্ছে টাইপ, এটা কয় ধরনের হয়, প্লাগ, রিলেটিভ, ইনভার্স, ইনভার্সেস, পাস্টিকুলার, আর হচ্ছে ইলেকট্রোডার্মিক অর্থাৎ সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই 5 রকমের হয়। এই 5 রকমের একটু টিচারগুলো আমরা একটু দেখি। প্লাগ হইলে ওই যে বললাম, এই এটা তো আগেও দেখাইছি, এরকম ভাবে একটা দাগ থাকবে, উপরে সাদা আবরণ থাকবে। হ্যাঁ, মানে ভিতরটা সার্কেলের মতো নিতে থাকবে, একটু ছড়ানো থাকবে, সার্কেলের ভিতরে ছড়ানো থাকবে, বাট ছড়ানোটা গোল সার্কেল হবে না, গুল সার্কেল মানে অন্যরকম যে কোনো একটা সার্কেলের মধ্যে দেখাবে, রিং এর মতন হবে না। রিং হলে তো ছোট ছোট দানাদারের মতো থাকে, কিন্তু এটাতে দানাদারের মতো থাকবে না, উপরে সাদা একটা আবরণের মতো থাকবে, অথবা লাল একটা আবরণ থাকবে। হ্যাঁ, আর এটা কখনো গোল সার্কেল হবে না, এটা সব সময় এলোমেলো সার্কেল হবে। বা স্কিনটা দূরে থেকেই দেখলেই বোঝা যাবে কি অ্যাবনরমাল, নরমাল মনে হবে না। এটা হচ্ছে প্লাগ সোরিয়াসিস। গ্লাইকসোরিয়াসিস, এটা হচ্ছে পেটে হয়, এরকম ছোট ছোট দানাদারের মতো হয়, এটা উপরে লাল থাকবে। এটা কিন্তু সাদা ভাব থাকবে না। এরপর হচ্ছে এটা হচ্ছে ইনভার্স সোরিয়াসিস, এটা সাধারণত গ্রোয়িং অর্থাৎ কুচকিতে হয়, এলবোতে হতে পারে, এলবোতে এই যে বগলের নিচে হতে পারে, এবং নিতে হয়, হাঁটুতে হয়। এটা এরকম ভাবে হয়। হ্যাঁ, এটা একটা বগলের, এটা কি ইনভার্স সোরিয়াসিস। এরপর আছে পাস্টিকুলার। পাস্টিকুলার এখানে বলাই আছে যে 5। হ্যাঁ, 5 মানে কি, পুঁজ থাকবে, অর্থাৎ ওই রকমই থাকবে, কিন্তু সেটা কি পুঁজ জমবে, উপরে স্কিনটা কি ইনফেকশন হয়ে পূজাক্ত হয়ে যাবে। এরপর হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস হলে সেখানে কি হবে, পেইন হবে। আর পেইন হলে যে সোয়েলিং এর মতো, যে কোনো জায়গায় যদি পেইন হয়, ইনফ্লামেটেড হয়, সে জায়গায় লাল হয়ে দেখবেন যে একটু ফুলে যায়। হ্যাঁ, এটা কি ইনফ্লামেটেড একটা সাইন, ইনফেকশনের একটা সাইন। তো সোরিয়াটিকে এটা হবে, এই আঙুলের এইগুলাতে কি হবে, সোয়েলিং হবে, ফুলে যাবে, প্লাস হচ্ছে এই নখ যেগুলো আছে সেগুলো কি ডেড হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এটা কি সোরিয়াটিক আর্থ্রাইটিস, অথবা এর আরেকটা নাম আছে ইলেকট্রোডার্মাইটিক সোরিয়াসিস। তাহলে কি এই 5 প্রকার বুঝতে পারলাম? আরেকটা জিনিস বুঝতে হবে যে স্কিনের লেয়ার কয়টা, কি কি?
মনে রাখলে হবে। স্কিনের লেয়ার কয়টা? আপনারা একটু বলেন, আমি তো ক্লাসে ছিলাম না। তিনটা স্কিনের লেয়ার, তিনটা, ডার্মিক, এপিডার্মিক, হাইপোডার্মিক। স্কিনের ক্লাস শেষের দিকে এখন যদি স্কিনের লেয়ার জানেন না তাহলে হবে। ক্লাসে দুইটা পাইছি। এই যে আবার দেখাচ্ছি। সর্বপ্রথম স্কিনে আগে আমাদের বুঝতে হবে যে স্কিন জিনিসটা কি। আমাদের শরীরে অনেকগুলো অর্গান আছে, হার্ট আছে, কিডনি আছে, লাং আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। তার মধ্যে এগুলা সবাই কি, এগুলা সমৃদ্ধভাবে অর্গান বলা হয়। যেমন হার্টকে একটা অর্গান বলা হয়, কিডনিকে একটা অর্গান বলা হয়, ব্রেনকে একটা অর্গান বলা হয়। তো স্কিনও আমাদের একটা অর্গান। এবং স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান। যদি বলে শরীরের সবচেয়ে বড় অর্গানের নাম কি? স্কিন। হ্যাঁ, কারণ স্কিনটা আমাদের সারা শরীর জুড়ে আছে এবং একটা কাভারিং এর মতো আছে। তো এই স্কিনে যে কোনো ডিজিজ পড়তে গেলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কিনটা কি। আমাদের শরীরে, এই যে আমরা সহজ ভাষায় যদি বলি, শরীরের উপরে কাভারিংটা স্কিন। এখন এটা তো আমরা সহজ ভাষায় বললাম যে স্কিনটা কি। এখন স্কিনের স্ট্রাকচার করতে হবে। স্ট্রাকচার কেন করব? কোন ডিজিজটা কোথায় হয়, কিভাবে হচ্ছে, সেটা জানার জন্য স্কিনের স্ট্রাকচার করতে হবে। নরমালি এই যে স্কিনটা টান দিলেই এটা স্কিন, কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে। সেটা কি? এটা আমাদের অ্যানাটমিটা একটু জানতে হবে। তাহলে আমরা একটু অ্যানাটমি দেখে নিই। প্রথমে স্কিনের উপরে যেটা থাকে সেটা হচ্ছে, উপরে থাকবে ছিদ্র। আমাদের স্কিনে নরমালি আমরা যদি এভাবে তাকাই তাহলে কি নরমালি দেখতে পাই এই যে প্রতিটা পশমের গোড়ায় কি একটা করে ছিদ্র আছে। হ্যাঁ, তো এটা আমরা ভেসিবল, এটা আমরা চোখেই দেখতে পাই। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে লোম, এটা আমরা চোখেই দেখতে পাই। ঠিক আছে? এরপরে যেটা দেখি এই যে উপরে যে আবরণটা সেটা হচ্ছে কি? এপিডার্মিস। উপরে যে আবরণটা সেটা কি? এপিডার্মিস। এই তিনটা জিনিস আমরা দেখতে পাই। ছিদ্রটা দেখতে পাই, লোম দেখতে পাই, এপিডার্মিসটা দেখতে পাই। এরপরে যেটা আছে এপিডার্মিসের ঠিক নিচেরটাই ডার্মিস। আমরা যদি এই চিত্রতে বোঝার চেষ্টা করি, দেখেন ছিদ্রটা কি, এই যে স্কিনের এখানে ছিদ্র থাকবে, এদিকে সবাই তাকায়, আগে এটা বুঝে নেই। এটা কি? ছিদ্র। এরপরে ছিদ্রর ঠিক নিচে যেটা আছে এটাই, এই যে আমরা যেটা খালি চোখে দেখি শরীরের উপরে আবরণ, এটা হচ্ছে কি? এপিডার্মিস। এপিডার্মিসটা ঠিক কতটুকু? এখান থেকে ঠিক এতটুকু। আর এপিডার্মিসের ভিতরে কি থাকে? এই সিবাসিস গ্রন্থি থাকে। সিবাসিস গ্রন্থি থাকে। সিবাসিস গ্রন্থিটা কি? আমাদের যে চুল আছে, চুলের যে পুষ্টিটা আছে সেটাই হচ্ছে সিবাসিস গ্রন্থি। তো এপিডার্মিসে থাকে সিবাসিস গ্রন্থি। এরপরে হচ্ছে এপিডার্মিসের ঠিক নিচেরটাই হচ্ছে ডার্মিস। ডার্মিসটা কতটুকু? এখান থেকে এতটুকু। এই ডার্মিসে কি থাকে? পেশি থাকে। ডার্মিসে কি থাকে? পেশি থাকে। এরপরে হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসে কি থাকে? রক্তবাহিকা এবং গ্রাম গ্রন্থি, অর্থাৎ আর্টারি, ভেন আর হচ্ছে গ্রাম গ্রন্থি। আমাদের শরীরে যে সোয়েটিং হয়, ঘাম বের হয়, এটা হচ্ছে কি? সুইট গ্ল্যান্ড বলি আমরা। হ্যাঁ, গ্রাম গ্রন্থি, এটা থাকে হাইপোডার্মিসে। এবার তাহলে আমরা আরেকটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যেটা থাকবে ছিদ্র, ছিদ্রগুলো কি হয়? ওই যে গ্রাম গ্রন্থি যেটা আছে, সুইট গ্ল্যান্ড যেটা আছে, সেটাই ছিদ্রের মাধ্যমে কি করে? পানি বের করে দেয়, ঘাম বের করে দেয়। এরপরে হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসটা আমরা নরমালি চোখে দেখতে পারি। এপিডার্মিসে কি কি থাকে? লোম থাকে, হ্যাঁ, ছিদ্র থাকে, আর তেমন কোনো কিছু কি বলে সিবাসিস গ্রন্থি থাকে। এই তিনটা জিনিস থাকে। এপিডার্মিসে কি কি থাকে? লোম থাকে, সিবাসিস গ্ল্যান্ড থাকে, আর থাকে ছিদ্র। ছিদ্র থাকে। এই তিনটা জিনিস থাকে কিসে? এপিডার্মিসে। এরপর আসবো আমরা ডার্মিসে। ডার্মিসে কি কি থাকে? পেশি থাকে। মাংসটা থাকবে, পেশি। এরপর হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসে কি কি থাকে? রক্তবাহিকা এবং গ্রাম গ্রন্থি, সুইট গ্ল্যান্ড বলে।
তার মানে কি আর্টারি ভেন কিসের মধ্যে থাকে? আপনার কিন্তু কি এখানে তাকানো যাবে না, হাইপোডার্মিসে থাকে। আর্টারি ভেন হাইপোডার্মিসে থাকে। এখন যদি বলি সাবকিউটেনাস ইনসুলিন দিতে হয়, কিসে দিতে হয়? মার্সেলে না কে দিতে হবে স্কিন স্কিন বলতে আপনার ইয়াদ দেওয়া হয়ে থাকে যে কি ইপিডার্মিস এপিডার্মিস, হচ্ছে আমরা নিচে অর্থাৎ ঠিক চামড়ার নিচে। ঠিক আছে, যদি বলে সাবকিউটেনাস তাহলে কি এপিডার্মিস। এপিডার্মিস। হ্যাঁ, জি স্যার। আর যদি বলে ইন্ট্রামাসকুলার তাহলে কি হবে? ডার্মিস ডার্মিস হবে। আর যদি বলে ভেইনে দাও তাহলে কি হবে? তাহলে স্যার হাইপোডার্মিস। হাইপোডার্মিস হবে। বুঝতে পারছিস? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তো আমাদের আজকে টপিক হচ্ছে কি সোরিয়াসিস। হ্যাঁ, সোরিয়াসিসটা কোথায় হয়? এবার আমরা পাঠে চলে যাব। স্কিনের স্ট্রাকচার কি আর পড়াইতে হবে? এই নিয়ে কিন্তু 3 বার পড়াইছি, তারপরেও আমি পার্টগুলাই নাম মুখস্থ করাইতে পারি নাই যে এপিডার্মিসের পার্টটা কি কি। এবার আমরা আসি সোরিয়াসিসে। স্কিনের পার্টটা বুঝতে পারলাম, এবার আমরা সোরিয়াসিসে কি হয় সেটা দেখব। এই ডার্মিস তো মনে আছে, ডার্মিসে কি কি থাকে? ডার্মিসে পেশি থাকে স্যার। তো আমাদের সোরিয়াসিসের টা হয় কোথায়? সোরিয়াসিসটা ডার্মিসের ঠিক উপরে থাকে, অর্থাৎ কিসে হয়? এপিডার্মিসে এপিডার্মিসে হয়। হ্যাঁ, তো সোরিয়াসিসটা হয় কোথায়? এপিডার্মিসে। তাহলে কি স্কিন পড়ার গুরুত্ব আছে? এটা কখনোই কি ভিতরে হবে না, কিংবা একদম হাইপোডার্মিকেও হবে না, এটা শুধু জাস্ট উপরে হবে, অর্থাৎ ঠিক উপরে যে স্কিনটা আছে এপিডার্মিসে সেটাই হবে। এটা ডার্মিসেও যাবে না, হাইপোডার্মিসেও যাবে না, শুধু এপিডার্মিসেই থাকবে। জি স্যার। এবার আসি এপিডার্মিসে কি হয় সেটা। এটা তো আমরা করলাম হচ্ছে ভাগে ভাগে, স্কিনের 3টা লেয়ারই করছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই এপিডার্মিস। এটা কি? এটা হচ্ছে ডার্মিস, ডার্মিস আর এতটুকু হচ্ছে এপিডার্মিস এপিডার্মিস। এপিডার্মিস। এখন এই এপিডার্মিসে কি হয়? এখানে ভালো ভালো স্কিন আছে, খারাপ স্কিনও আছে, সেল বলি আমরা। কোষের একক অংশের নাম কি? সেল। সেল বলি। সেল সেল জিনিসটা কি? মাইক্রোকোষ পড়ানো হয়েছে অ্যানাটমিতে? মাইটোকন্ড্রিয়াম বলে গেছেন? আচ্ছা, যাই হোক, এত ডিপে যাব না। একটা সেলের ভিতরে অনেক কিছু থাকে, কিন্তু নরমালি আমরা আজকে এত ডিপে যাব না, সেলটাই বুঝাবো। ধরি এটা একটা সেল, অর্থাৎ আমাদের শরীরের ক্ষুদ্র একটা অংশ। এখানে আমাদের এই যদি একটু অংশ নেই, হ্যাঁ, ধরলাম 1 মিলিমিটার, 1 মিলিমিটার খুবই কম। এই 1 মিলিমিটার যদি স্কিন নেই, সেখানে হাজার হাজার কোটি 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 সেল আছে। অর্থাৎ কি? স্কিনটা অসংখ্য সেল দিয়ে গঠিত। তো এইখানে কি হয়? এইখানে কিছু কিছু সেল আছে যেটা হচ্ছে ইমিউনিটিতে কাজে লাগে, কিছু কিছু অ্যাক্টিভ সেল আছে। বাংলাদেশে যেরকম ডিফেন্স আছে না, অনেকগুলো ডিফেন্স আছে, বিজিবি আছে, তারপর কি আছে, র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে। হ্যাঁ, এক একটা ডিফেন্সের কিন্তু এক এক রকম কাজ। তো এদেরও সেলগুলোতেও অনেকগুলো ডিফেন্স থাকে, যেমন বিজিবির কাজ কি?
বর্ডার পাহারা দেওয়া, বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে সেটা পাহারা দেওয়া। তো এদের সেলের ভিতরে অনেকগুলা ডিফেন্সিভ সিস্টেম থাকে। আমাদের শরীরের টোটাল ইমিউনিটি সিস্টেমে আমরা কি বলবো, সেনাবাহিনীর ডিফেন্সিভ সিস্টেমের সাথে তুলনা করতে পারি। ডিফেন্সিভ সিস্টেম যেমন আমাদের কি করে, নিরাপত্তা প্রদান করে, যে আমাদের শরীরেও এই সেলগুলার ইমিউনো সিস্টেম যেটা আছে সেটা আমাদের শরীরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বা বৃদ্ধি করে। অর্থাৎ বাইরে থেকে যদি কখনো রোগ জীবাণু আমাদের ঢুকে সেটাকে কি করে, অ্যাটাক করে। যেরকম ইন্ডিয়ান সৈন্য যদি বাংলাদেশে অনুপ্রবেশ করতে গেলে সর্বপ্রথম সেটা কি বিজিবি থামায়। নিয়ম হচ্ছে কোনো দেশের সাথে যুদ্ধ থাকলে বর্ডার গার্ডে যারা আছে এরা হচ্ছে মিনিমাম 15 দিন ওদেরকে মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে। এরপরে বিজিবি এটা 15 দিন দেখবে। এরপরে যদি ওরা বিজিবি না পারে তখন কি করবে, সেনাবাহিনী যাবে। হ্যাঁ, সেনাবাহিনী আবার এরকম ওদের একটা নির্দিষ্ট সার্কেল আছে, এই কদিন ওরা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এরপরে যখন ওরা না পারে তখন অভ্যন্তরীণ যেসব ডিফেন্সিভ সিস্টেম আছে, যেমন আছে কি র্যাব আছে, পুলিশ আছে, এরপর হচ্ছে নৌযাত্রা যেগুলো আছে, নৌবাহিনী, এদের কাজে লাগিয়ে দেয়। তো এই একটা দেশের সাথে যুদ্ধ লাগলে যে সর্বপ্রথমই দেশের সব ডিফেন্স সিস্টেম একত্রে যে যুদ্ধ করবে বিষয়টা এরকম না। যুদ্ধের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে, লিমিটও আছে, এবং এক এক দলের এক একটা কাজ আছে, এবং এক এক দল এক এক সময়ে যে অ্যাটাক করে। হ্যাঁ, বিমান বাহিনী আছে, এগুলো পরে আসে। তো সেলের ভিতরেও এই টোটাল ইমিউনো সিস্টেম যেটা আছে সেদেরও ওদের ভিতরেও ভাগ আছে, এক এক ভাগে এক এক দল কাজ করে। তো আমাদের সোরিয়াসিসে কি হয়, সোরিয়াসিস ও নিজেই মনে করে, অর্থাৎ এই সেলে যারা ইমিউনোতে কাজ করে, অর্থাৎ ইমিউনো সিস্টেমে যারা কাজ করে, ওরা কি করে, নরমালি প্রসেস যেটা থাকে ভালো সেলটাকে কি করে, খারাপ সেলটাকে কি করে খেয়ে ফেলে সেখানে ভালো সেল হয়, যেটা হয় শরীরে। তো এই সেলগুলা কি করে, ভুলক্রমে ও কি করে একটা ভুল করে কি মনে করে যে এই সেলটা বিদেশি সেল, অর্থাৎ বাইরের সেল। অর্থাৎ যেমন বিজিবি আর বিজিবির ভিতরেই যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়া বলতে ওরা নিজেরা একটা ভুল ভ্রান্তির শিকার হলো। কি ও মনে করতেছে এটা ইন্ডিয়ান শূন্য, বিজিবি শূন্যকে মনে করতেছে কি এটা ইন্ডিয়ান শূন্য, এভাবে মেরে ফেলতেছে। তো এইখানে ইমিউনো সিস্টেমে যেটা হয়, ও কি করে মনে করে যে এটা বিদেশি শূন্য, ও নিজে কি করে ওইটা খারাপ সেল মনে করে ভালো সেলটাকে খেয়ে ফেলে। এই কারণে ঠিক সোরিয়াসিসটা হয়। আর এই ভুল বোঝাটা আমি একটু চলতে থাকি, যার কারণে এইটা বলা হয় কি অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ এই রোগটা আর ভালো হয় না, অর্থাৎ আমাদের ইমিউনো সিস্টেমে ডিস্টার্ব থাকে। এই রোগে কি হয়, রোগ প্রতিরোধ যে ক্ষমতা থাকে, যে সেল যে ভালো মন্দ চিনবে সেই সিস্টেমেই ডিস্টার্ব থাকে, এজন্য সোরিয়াসিস কখনো ভালো হয় না। এইটাই বলতে চাইছিলাম যে অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ যে রোগটা হইলে রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটাই একটা ভুলের কারণে সে কি করে আজীবন ভালো সেলটাকে খেয়ে ফেলে। আর জন্য আমরা যখন ওষুধ দেই তখন কি হয়, সাময়িকভাবে ওটা কমে, তখন আবার যখন ভালো সেল তৈরি হয় তখন সে আবার ভুল করে আবার কি করে ফেলে, যার জন্য সোরিয়াসিস কখনোই ভালো হয় না। আর এই জন্য এর নাম হচ্ছে কি অটো ইমিউনিটি। এবার ক্লিয়ার, বুঝতে পারছেন সোরিয়াসিস কিভাবে হয়, সংজ্ঞা বুঝতে পারছি, সিম্পটম বুঝতে পারছি, টাইপ বুঝতে পারছি, কিভাবে হয় সেটা বুঝতে পারছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে ভিতরে? একটা প্রশ্ন ছিল যে এই যে আপনার যে স্কাল্পে যে সোরিয়াসিসটা হয়ে থাকে, আমরা তো জানি গার্ডের ভিতরে অ্যাবডোমেন যেটা পেটের ভিতরে যেটা হয়ে থাকে সোরিয়াসিস, গার্ড সোরিয়াসিস। তারপর যা ইনভার্স সোরিয়াসিস যেটা হচ্ছে হাঁটুতে প্লাস এলবোতে হয়ে থাকে। আর 3 নম্বরে হচ্ছে সোরিয়াসিস আর্থ্রাইটিস, এটা হচ্ছে ফিঙ্গার প্লাস টিউতে হয়ে থাকে, মানে পায়ের পাতায় আঙুলে হয়ে থাকে। কিন্তু স্কালে যেটা হয়ে থাকে এটা আমরা কোন পার্টে দিয়ে পাবো, টাইপ সি ভিতরে যেটা ইয়ে হচ্ছে। ও টাইপের ভিতরে স্কাল্পে যেটা হয় সেটা তো খুশকি জাতীয় হয়, এই যে প্লাগের ভিতরে হয়। প্লাগের ভিতরে পাইছে। থ্যাংক ইউ স্যার। আর কিছু, আর কারো কোনো কোশ্চেন সোরিয়াসিস নিয়ে? এর মেইন মেকানিজম, এর তো আমরা আসলে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিব। এর মেইন মেকানিজম হচ্ছে এটাই যে সোরিয়াসিস কেন ভালো হয় না, এই ডেফিনিশনটা বোঝায় হচ্ছে আসল কাহিনী। স্যার 4 নম্বরটা স্যার, পোস্টার পোস্টার স্যার এটা কোন জায়গায় হয়ে থাকে স্যার?
এটা শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে, এটা মানে প্লামে এই- হতে পারে, প্লামে হতে পারে, পায়ের Every পাতিতে body- হতে পারে, পুরো হ্যাঁ। এ থেকে। অর্থাৎ যে জায়গায় হয়ে পুঁজ সৃষ্টি হবে সেটাই যে প্লাস্টার করা। অর্থাৎ পাঁচ থাকতে হবে, পুঁজ থাকতে হবে, হ্যাঁ? এই যে পাঁচ, পাঁচ মানে কি? কোষ। পুঁজ। অর্থাৎ এটা সাধারণত এই আর্থ্রাইটিস যখন ডেভেলপ করে তখন এই পুঁজটা হয়। অর্থাৎ আর্থ্রাইটিসে কি হয়, লাভ হয়ে যায়, ফুলে যায়, এবং ফুলে গেলে সেখানে যে দেখা যায় যে ফোড়ার মতো কি হয়, ভিতরে পুঁজ জমে। এটা ঠিক একই হয়। এটা অনেক ডিপলি পড়া, আমি জানার জন্য এগুলা জাস্ট লিখছি, হ্যাঁ। তারপর সেটা যখন বুঝতে পারলাম যে না এই জায়গাটা হলে তাহলে আমাদের লিখতে হবে, যেমন অ্যাবডোমেনে যদি হয়ে থাকে তাহলে আমরা গাট সোরিয়াসিস লিখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, যদি আপনাদের পায়ের পাতা হয়ে থাকে তাহলে সোরিয়াসিস আর্থাইটিস লিখতে পারবো। আপনি যখন এই রোগটা ডায়াগনোসিস করতে পারবেন আপনার ক্ষেত্রে, এটাই আপনার জন্য অনেক কিছু। প্লাস হচ্ছে যখন আপনি এই টাইপটা আপনি করতে পারবেন, তার মানে বুঝতে হবে যে আপনি অনেক কিছু জানেন। বুঝতে পারছেন? যে যত বড় ডাক্তারই হোক, একটা এক্সপিরিয়েন্স ডাক্তারের কাছে যদি প্রেসক্রিপশন যায় আপনার, আর আজকে প্রেসক্রিপশন পড়াবো, একটা প্রেসক্রিপশনে কি কি থাকে ক্লাসে পড়াবো। তো প্রেসক্রিপশনে যদি যায়, সে রোগীকে বলতে বাধ্য হবে যে না তুমি অপচিকিৎসার শিকার হও নাই, চিকিৎসার শিকার হয়েছে, এবং রোগটা এই রোগীকে আপনি ধরে দিবে সে। কিন্তু স্যার আমি একটা জিনিস ফলো করছি, মানে ম্যাক্সিমাম ডাক্তারই দেখি স্যার সোরিয়াসিসটা রোগটা যদি হয়ে থাকে, আমার যেমন এই যেমন আপনি আমাকে একটু আগে যেটা বললেন, যেমন গাটের ভিতরে এটা সোরিয়াসিসটা কোথায় হয়েছে, পেটের মধ্যে হয়েছে, এটা আমরা কিন্তু জানতে পারলাম। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারই দেখি স্যার শুধু সোরিয়াসিসটা লিখে দেয়, কিন্তু আর কোন স্থানে হয়েছে এটা কিন্তু উল্লেখ করে না। এটা অনেক ডিপলি পড়া, এই জন্য এফসিডিএসটাও লেখে না। কিন্তু আপনি যখন এটাই করবেন, ওই যে বললাম, তার মানে আপনি অনেক কিছু জানেন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে? এই মহিলাকে জেলা দিবেন, খালি মহিলা কি এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার এটা ট্রিটমেন্টটা কি স্যার? হ্যাঁ, এই যে পরামর্শ, আমার পরামর্শ। তারপরে এই রোগটা যদি আপনি এটা ট্রিটমেন্ট দিলে ভালো। স্যার অ্যাডাল্ট প্লাস চাইল্ড দুটো একটু বুঝে দেবেন স্যার। হ্যাঁ, অ্যাডাল্ট পার্সন আর প্লাস চাইল্ড দুটো একটু বুঝে দেবেন স্যার। বাচ্চাদের আপনি কোন ডিপার্টমেন্টে? স্যার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে বলতে? ইমার্জেন্সিতে বর্তমানে ডিউটি করতেছে আর কি, আচ্ছা আচ্ছা। হসপিটালে কোথায়? কোনো বাড়িতে কোন হসপিটালে? সেন্টার। ঠিক আছে। এখানে কোন ডিপার্টমেন্টে ভর্তি তো হয়েছে? এখানে ডিএমএ কত বছরের কোর্স? স্যার এখানে 1 বছর দিয়ে করছে। এবার আসি আমরা কজ। এটা কাদের হয় বা কেন হয়? কেন হয় সেটা তো আমরা অলরেডি প্যাথোলজি যে জিনিসটা আছে কিভাবে হয় সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এরপরে হচ্ছে জানি যে কাদের কাদের হয়। এটা কিছু আছে জেনেটিক, জেনেটিক অর্থাৎ বংশে আছে এরকম পার্সন। family, history, positive, অর্থাৎ বংশে আছে এরকম, মা বাবা কারো আছে, বাচ্চার হতে পারে। ইমিউনো সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, এটা যদি কারো ডিসফাংশন থাকে অর্থাৎ জন্মগতভাবে ত্রুটি আছে, তাদের হতে পারে। এনভায়রনমেন্ট ফ্যাক্টরের কারণে হয়, কিছু কিছু পরিবেশ কারণে হতে পারে। যেমন স্ট্রেচ,
কেউ যদি অতিরিক্ত দুশ্চিন্তা করে তার হতে পারে, কেউ যদি অতিরিক্ত ঠান্ডা ওয়েদারে থাকে তাদের হতে পারে। স্যার ইমিউনিটি ডিসফাংশন লেখছেন স্যার? স্যার DIS বলছেন? নো বলেন আই ডিসফাংশন DYSFUCTION লাইফস্টাইল